মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। দমদম এয়ারপোর্ট যাবার পথে মতিঝিল ছাড়িয়ে মাইল দেড়েক যাবার পর বাঁ দিকে একটা বাড়ি অনেকেরই চোখে পড়েছে। অনেকটা জায়গা জুড়ে দোতলা মস্ত একটা বাড়ি। বাড়িটা চোখে পড়ার বিশেষ কারণ হলো অত বড় বাড়িতে জনমনীষী নেই, দরজা জানলা সবসময় বন্ধ থাকে। বাড়ির চারপাশে খোলা মাঠ। গোধূলি লগ্ন থেকেই ওখানে নেমে আসে একটা ভুতুড়ে পরিবেশ। গত 7 বছর ধরে বাড়িটা এভাবেই পড়েছিল। 7 বছর আগে বাড়ির মালিক মারা যাবার পর থেকেই ওটা বন্ধ ছিল। এতদিন পরে ওটা নতুন মালিক অর্থাৎ আমি স্থায়ীভাবে বাস করার জন্য এখানে এসেছি। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন মঞ্জিল সেনের লেখা ছোট গল্প চৌধুরী ভিলা। 1926 সালে ঢাকা জেলার বিক্রমপুরের হাসারায় জন্ম মঞ্জিল সেনের। সব ধরনের উপন্যাস গল্প লিখেও রহস্য, রোমাঞ্চ, ভৌতিক গল্পের কাহিনীকার হিসেবে তিনি মূলত জনপ্রিয়। বক্সিং ছিল তার প্রিয় খেলা। 1990-91-তে গোরাচাঁদ গ্রন্থের জন্য তিনি জাতীয় পুরস্কার পান। পেয়েছেন আরও পুরস্কার, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য বিদ্যাসাগর পুরস্কার। এই গল্পটি আমরা নিয়েছি বুকফার্ম থেকে প্রকাশিত ভয় সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠ ও মুখ্য চরিত্রে ঋতব্রত। শুরু হচ্ছে মঞ্জিল সেনের চৌধুরী ভিলা। এখানে আমার পরিচয় একটু দেওয়া দরকার। বাড়িটার আদি মালিক ছিলেন অরিন্দম চৌধুরী। শুনেছি তিনি ছিলেন খুব রাশভারী মানুষ। তার একমাত্র মেয়ে লুকিয়ে এক গরিব ছেলেকে বিয়ে করেছিল। অরিন্দম চৌধুরী ব্যাপারটা মোটেই সহজভাবে নিতে পারেননি। মেয়ের সঙ্গে কোনো সম্পর্কও রাখেননি। তাঁর মৃত্যুর পর ভাগ্নে শশাঙ্ক রায় এই বাড়ির মালিক হয়েছিলেন। অরিন্দম চৌধুরীর শেষ ইচ্ছে অনুযায়ী সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি। শশাঙ্ক রায় অকৃতদার ছিলেন। শেষ জীবনে তাঁর নাকি মাথার গোলমাল দেখা দিয়েছিল। অবশ্য বেশি দিন তিনি বাঁচেননি, যদিও এসব আমি পরে জেনেছিলাম। তাঁর মৃত্যুর পর অরিন্দম চৌধুরীর খুড়তুতো ভাই অন্নদা চৌধুরী উত্তরাধিকার সূত্রে ও বাড়ির মালিক হলেন। অন্নদা চৌধুরী আমার বাবা। বাবা কানপুরে ডাক্তারিতে খুব পসার জমিয়েছিলেন, তাই এ বাড়িটা সম্বন্ধে তাঁর তেমন আগ্রহ ছিল না। আমি বাবার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই আমি ছিলাম ভীষণ দুরন্ত আর ডানপিটে। কোনো মতে স্কুলের গণ্ডিটা পেরিয়ে বাড়ি থেকে পালিয়ে বোম্বাই গিয়েছিলাম। সাধ ছিল হিন্দি সিনেমার হিরো হব। অন্যদিকে কিছু না হলেও ভগবান আমাকে চেহারাটা দিয়েছিলেন খাঁটি মরদের মতো। কিন্তু নায়ক হতে গেলে যে শুধু চেহারাটাই সবকিছু নয়, তা আমার জানা ছিল না। ফলে শাটল ককের মতো একবার এখানে একবার ওখানে এইভাবে ঘোরাঘুরি করে আমি যখন হতাশ হয়ে পড়েছি, তখন খবর পেলাম বাবা পরলোকের ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার মা আগেই চোখ বুঝেছিলেন। মাত্র 24 বছর বয়সে বুঝতে পারলাম যে আমি রীতিমতো একজন বড় লোক। বাবা সারা জীবন প্রচুর উপার্জন করেছিলেন, আর আমি তার একমাত্র ওয়ারিস। সুতরাং টাকার যে কি মহিমা তা টের পেতে লাগলাম আমি। ছোটবেলা থেকে কানপুরে থাকলেও মায়ের মুখে কলকাতার নানান গল্প শুনে এই শহরের ওপর আমার একটা মোহ পড়ে গিয়েছিল। আমি ঠিক করলাম কানপুরের বাস উঠিয়ে কলকাতায় নতুন জীবন শুরু করব। অরিন্দম চৌধুরীর অ্যাটর্নি ছিলেন চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি। রণদা চক্রবর্তী এবং সুধন্য চ্যাটার্জি এই দুই পার্টনার। কলকাতার বাড়ি এবং বিষয় সম্পত্তি তদারকের ভার অরিন্দম চৌধুরীর মৃত্যুর পরেও তাঁদের ওপরেই ছিল। শশাঙ্ক রায় এ ব্যবস্থার অদল বদল করেননি।
আমি কলকাতায় আসার আগে তাদের কাছে চিঠি লিখে বাড়িটা পরিষ্কার করে রাখতে অনুরোধ করেছিলাম। কবে কোন ট্রেনে আসছি তাও জানিয়ে দিয়েছিলাম। সেটা ছিল মাঘ মাস। হাওড়া স্টেশনে ওই ফার্মের একজন কেরানি একটা চিঠি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন। চিঠিতে লেখা ছিল, বাড়িটা 7 বছরের ওপর খালি পড়ে থাকায় স্যাঁতস্যাঁতে এবং বসবাসের পক্ষে অনুপযুক্ত হয়ে আছে। এই অবস্থায় এত শর্ট নোটিসে ওটার সংস্কার করা সম্ভব হয়নি। আমি যেন আপাতত কোনো হোটেলে গিয়ে উঠি। সাক্ষাতে ওই বাড়ি সম্বন্ধে আলোচনার পর একটা সিদ্ধান্ত নেওয়াই বাঞ্ছনীয়। চিঠিটা পকেটে পুড়তে পুড়তে আমি একটা স্বগতোক্তি করলাম। তারপর কেরানিবাবুকে লক্ষ্য করে বললাম, শুনুন, বাড়িটা আমি একবার দেখতে চাই। এখান থেকে কত দূর? তা দূর আছে। বাবুটি যেন একটু হিসেব করেই জবাব দিলেন। আপনার কি সময় হবে? মানে আমার সঙ্গে যেতে পারবেন? আমি প্রশ্ন করলাম। ভদ্রলোক আপত্তি করলেন না। বোধহয় আমার মন জুগিয়ে চলার নির্দেশ তাঁকে দেওয়া হয়েছে। একজন হবু শাঁসালো মক্কেলকে চটানো মোটেই যুক্তিসঙ্গত নয়। আপনি হয়তো বাড়িটা দেখতে চাইবেন এ মনে করে গতকালই আমি এজেন্টদের কাছ থেকে চাবিটা চেয়ে নিয়েছি। একটু গর্বের সঙ্গেই বললেন কেরানিবাবু। এজেন্ট? আমার কপালে সামান্য কুঞ্চন দেখা দিল। হ্যাঁ, আমাদের ফার্মের হাতে আরও বাড়ি আছে তো, আমরা এক এস্টেট এজেন্টের মাধ্যমে ওগুলো দেখাশোনা করি। ভাড়া, লিজ এসবই ওরা আমাদের হয়ে করে। আমাদের কাছ থেকে ওরা কমিশন পায়, আবার আমরা মক্কেলদের কাছ থেকে এই কাজের জন্য ফি চার্জ করি। ও, প্রফিটেবল বিজনেস, হ্যাঁ? কি বলেন? ঝক্কিও কম নয়। কেরানিবাবু সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মালিকদের কোনো ঝামেলা পোয়াতে হয় না, সেটাও বিবেচনা করে দেখুন স্যার। শেষের কথাটায় আমি তৃপ্তই হলাম। একটা ট্যাক্সিতে উঠে পড়লাম আমরা। মালপত্তর এই যাত্রায় আমি বেশি আনিনি। একটা ট্রাঙ্ক, একটা সুটকেস, একটা বেতের বাস্কেটে টুকিটাকি জিনিস আর বিছানা। শুনেছিলাম রেল আর সিএমডির কল্যাণে কলকাতায় এখন খালবিল খানাখন্দের অভাব নেই। সেখানে দিনে লাখ লাখ মশা জন্মাচ্ছে। কোথাও কোথাও তাদের আকার জাদুঘরে রাখার মতো। আমার আবার মশার বড় অ্যালার্জি, তাই মশারি আনতেও ভুলিনি। ট্যাক্সিতে আয়েশ করে বসে আমি একটা দামি সিগারেট ধরালাম। ভদ্রলোককেও একটা দিলাম। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বললাম, বুঝলেন মিস্টার, আমার জীবনটা হলো একটা ধূমকেতুর মতো। বাঁধা ধরা নিয়ম কানুন মেনে চলা, এটা আমার কুষ্ঠিতে লেখা নেই, বুঝলেন তো। তাই ওই মেপে মেপে কথা বলা, ভদ্রভাবে হাসা, এসব আমার আসে না। আর তাছাড়া আমি একটু নির্জনতা প্রিয়। এক দঙ্গল লোকের মধ্যে আমার কেমন একটা মানে হাঁপ ধরে যায় আমার। তাই ভাবছিলাম এ বাড়িতে একা একা আমার খুব স্যুট করবে, বুঝলেন তো। তা ঠিক। কেরানিবাবু আমার যুক্তিতে সায় দিলেন। আসলে ছোটবেলা থেকেই আমি স্বাবলম্বী। কারো সাহায্য ছাড়াই 2-4 রাত কোথাও কাটিয়ে দিতে আমার কোনো অসুবিধেই হয় না। তা আপনাকে দেখে বোঝা যায়। কেরানিবাবু তোষামোদের সুরে বললেন, বাড়িটা মেরামতের দরকার, কিন্তু হঠাৎ ছাদ ভেঙে পড়বে এমন অবস্থা নিশ্চয়ই নয়। হ্যাঁ, কি বলেন? আমি ঠিক জানি না স্যার। কেরানিবাবু এবার সাবধান হয়ে গেলেন। আরে বাবা, কোনো একটা ঘরের এক কোনায় শতরঞ্চি বিছিয়ে আর কম্বল মুড়ি দিয়ে আজ রাতটা স্বচ্ছন্দে আমি কাটিয়ে দিতে পারবো, বুঝলেন। আমি বেশ উৎসাহের সঙ্গে বললাম। আমার সঙ্গী মৃদু কাশলেন। ট্যাক্সির জানলা দিয়ে বাইরের দিকে তাকালেন। তারপর মুখ ফিরিয়ে বললেন, আমার মনে হয় না। ক্ষমা চাইবার ভঙ্গিতে কথাটা তিনি শুরু করলেন, কিন্তু শেষ করতে পারলেন না। হঠাৎ চুপ করে গেলেন। আরে, আপনার কি মনে হয় না? বলুন, কথাটা শেষ করুন। আপনি আমাকে মাফ করবেন, কিন্তু আমার মনে হয় না ও বাড়িতে আপনার রাত কাটানো উচিত। এ কথা কেন বলছেন? মানে গত 7 বছরে কেউ ও বাড়িতে রাত কাটায়নি। ধুলোবালি ছাড়াও ঘরগুলো নিশ্চয়ই স্যাঁতস্যাঁতে, আপনার অসুখ করতে পারে। আমি যতদূর জানি বাড়ির আগের মালিক উন্মাদ আশ্রমে যাবার পর থেকে এই বাড়িটা খালি পড়ে আছে।
তাহলে 7 বছরের বেশিই হবে। উন্মাদ আশ্রম? আমি চমকে উঠলাম। ও, আপনি জানেন না বুঝি? কেরানিবাবু এই খবরটা দিতে পেরে বেশ উৎসাহী হয়ে উঠলেন। শশাঙ্কবাবু মারা যাওয়ার আগে বছর 1.5 কি 2 উন্মাদ আশ্রমে ছিলেন। ভীষণ নাকি খেপে যেতেন। ও আচ্ছা, না খবরটা আমার জানা ছিল না। আমি চিন্তিত মুখে বললাম, তাছাড়া মানে আরে বাবা, আপনার যা যা বলবার আপনি একটু কেসে বলুন না। আপনি না সব কথা একটা ওই ফুটনোটের ইঙ্গিত দিয়ে চুপ করে যাচ্ছেন। কথাটা ঝেড়ে কাশুন, বলুন। না না, মানে বাড়িটা এতদিন খালি পড়ে আছে, আপনাকে লুকিয়ে লাভ নেই, ওটার দুর্নাম হয়ে গেছে। দুর্নাম মানে ওই স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর, এই তো? না না, তা নয় স্যার। তবে কি ভুতুড়ে বাড়ি? আপনি একেবারে পেরেকের মাথায় হিট করেছেন স্যার। ও আচ্ছা, বুঝলাম। তার মানে ওই জন্যই এই বাড়িতে কেউ থাকতে চায় না, তাই তো? হ্যাঁ স্যার, আর সেই কারণেই বাড়িটা খালি পড়ে আছে। যারাই ভাড়া নিয়েছেন 2-4 রাত কাটাতে না কাটাতেই ছেড়ে দিয়েছেন। তাদের মুখেই বাড়িটার ভুতুড়ে বদনাম ছড়িয়েছে। তার মানে যত তাড়াতাড়ি দুর্নামটা ঘোচে ততই মঙ্গল। আচ্ছা শুনুন, শুধু আজ রাত্রিরটাই নয়, রোজ রাত্রিরেই আমার ওখানে থাকা দরকার, ঠিক আছে? হ্যাঁ, আপনি আজ রাত্রে আমার সঙ্গী হলে আমি একটু খুশি হতাম আর কি। ভদ্রলোকের মুখ বিবর্ণ হয়ে গেল। আমতা আমতা করে তিনি বললেন, হ্যাঁ থাকাই যেত, মানে কিন্তু ওই 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 আমার স্ত্রীর শরীরটা ভালো নয়। আমি অতি কষ্টে হাসি চাপলাম। বুঝেছি, অ্যাডভেঞ্চার আপনার লাইনের নয়। আচ্ছা, ওই ভালো কথা, ওই ভূত আর কি, তিনি কি বুড়ো না বুড়ি? না মানে না, ও আচ্ছা আচ্ছা, বুড়োও নয় বুড়িও নয়, তবে কি ওই পাগল শশাঙ্ক রায়ের প্রেতাত্মা? না না, তিনিও নন। ও বাবা, আরে তবে কে সে ভূত? কে? হ্যাঁ, ঝেড়ে কাশুন তো মশাই। আপনি যদি সত্যি জানতে চান, একটা বাচ্চা ছেলে, মানে মানে বাচ্চা ভূত। বাচ্চা ভূত? কি যে বলেন! আমি আর হাসি চাপতে পারলাম না। হাসির দাপটে আমার 2 চোখের কোলবে জলের ধারা নেমে এলো। ওই অবস্থাতেই আমি বললাম, মানে এমন মজার কথা আমি জীবনে শুনিনি। দেখুন দেখুন, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, কথাটা কিন্তু সত্যি। বলি আপনাকে, আমাকে কেউ 1000 টাকা দিলেও আমি ও বাড়িতে একটাও রাত কাটাতে রাজি হব না। না 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 না, আপনি নিশ্চিন্তে থাকুন মশাই। হ্যাঁ, ওই আপনাকে 1000 টাকা কেউ দেবে না। আর তাছাড়া একটা বাচ্চাকে আমি একটা বাড়িটা বড় রাস্তার ঠিক ধারে নয়, একটা খোলা মাঠে হুতুড়ে বাড়ির মতোই দাঁড়িয়ে আছে। সবকটা জানলার শার্সি বন্ধ, বাড়ির রং বিবর্ণ। আমার বুকের ভেতরটা দমে গেল। কেরানিবাবু চাবি দিয়ে সদর দরজা খুলে চাবিটা আমার হাতে তুলে দিলেন। তার সঙ্গেই ধরাধরি করে আমার জিনিসপত্র ভেতরে নিলাম। ঘরগুলোর অবস্থা শোচনীয়, ধুলোর স্তর আর মাকড়সার জালে ভর্তি। মনে মনে আমি রাগলাম। আচ্ছা, আমার নির্দেশ মতো বাড়িটা পরিষ্কার করে রাখলে আমার তো অনেক পরিশ্রম বেঁচে যেত, তাই না? আমি সে কথাটা কেরানিবাবুকে বলেই ফেললাম। আরও বললাম, কলকাতার বিষয় সম্পত্তির ভার আর কাউকে দেব কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে। এইবার কেরানিবাবু একটু ঘাবড়ালেন। একজন শাঁসালো মক্কেল হাতছাড়া হয়ে গেলে চক্রবর্তীয়ান চ্যাটার্জির খোদ মালিকরা যে সন্তুষ্ট হবেন না তা বলাই বাহুল্য। ভদ্রলোক আশপাশ থেকে লোকজন ধরে এনে সামনের কয়েকটা ঘর পরিষ্কার করিয়ে দিলেন। তবে সেই লোকজনের আচরণে আর হাবভাবে আমার মনে হচ্ছিল তারা যেন পালাতে পারলেই বাঁচে। নেহাত দিন বলে আর নগদ টাকার লোভে তাড়াহুড়ো করে কোনো মতে কাজ সারল। দুপুরের খাওয়াটা আমরা হোটেলেই সেরে নিলাম। সব গুছিয়ে উঠতে উঠতে বিকেল হয়ে গেল।
মজুররা আর থাকতে রাজি হলো না। কেরানিবাবুও উসখুস করছেন। আমি তাঁর হাতে কিছু টাকা দিয়ে বললাম, আমাকে একটা জনতা স্টোভ, 5 লিটার কেরোসিন, 1 মণ কয়লা, কিছু কাঠ আর কিছু তৈজসপত্র আনিয়ে দিতে। হোটেল থেকে ফেরার পথে 1 দফা বাজার আগেই সেরে রেখেছিলাম। একটা লণ্ঠন আর 1 ডজন মোমবাতি কিনতেও ভুল হয়নি। টর্চে নতুন ব্যাটারি আছে, সুতরাং আলোর জন্য দুশ্চিন্তার কারণ নেই। ভদ্রলোক চলে গেলেন। দোকানপাট বাজার খুব কাছে নয়, সেটাই মস্ত অসুবিধে। প্রায় সন্ধ্যের মুখে 2 জন মুটের মাথায় জিনিসপত্র চাপিয়ে তিনি ফিরলেন। মুটেরা কিন্তু বাড়ির ভেতর ঢুকতে রাজি হচ্ছিল না। সদর দরজার সামনে সব নামিয়ে দেবার মতলবে ছিল। हम उधर नहीं जाएंगे बाबू। যাবো না মানে? ए बाबू, हम घर के अंदर नहीं जाएंगे, बहुत डर लगता है। আমি প্রচন্ড ধমক দিয়ে তাদেরকে বললাম, আরে বাবা, তোমরা মরদ না অন্য কিছু? হ্যাঁ, দিনের আলোতে এত ভয়? 1 মণ কয়লা দোরগোড়ায় ফেলে গেলে আমি ভেতরে নেবো কেমন করে? এসো এসো, ভেতরে এসো। আরে আমি বলছি কিচ্ছু নেই, তোমরা ভেতরে এসো। বকুনি খেয়ে ওরা সামনের ঘরে জিনিসপত্র নামিয়ে দিল। কয়লার বস্তাটা খালি করলো ঘরের এক কোণায়। কেরানিবাবু বাড়তি টাকা ফেরত দিতে চেয়েছিলেন, কিন্তু আমি নিলাম না। বললাম, না না, ওটা লাগবে না, আপনি আপনার ছেলে মেয়েদের জন্য একটু মিষ্টি কিনে নেবেন। ভদ্রলোক মুখ লাল করে বিদায় নিলেন। অন্ধকার নেমে এলো। সঙ্গে সঙ্গে আক্রমণ করলো মশক বাহিনী। বাপরে বাপস! কানে শুনেছিলাম, এবার সচক্ষে দেখলাম। এক একটা মশা যেন এক একটা ক্ষুদ্র এরোপ্লেন। এতদিন দরজা জানলা বন্ধ ছিল, তাই বোধহয় মশা ছিল না। আর জানলাটা খোলা পেয়ে ঝাঁকে ঝাঁকে ঘরে ঢুকেছে। জানলা যে বন্ধ করব তারও উপায় নেই। ভেতরটা ভ্যাপসা হয়ে আছে। আত্মরক্ষার জন্য আমি তাড়াতাড়ি মুখের আর শরীরের অনাবৃত অংশে ওষুধ মেখে নিলাম, তবু খানিকটা রক্ষে। এবার আমি ঘর সংসার গোছাবার দিকে নজর দিলাম। ভেতর দিকের একটা ঘরে খাট বিছানা সবই ছিল, কিন্তু সে বিছানা মানুষের শোবার উপযুক্ত নয়। ওটা ফেলে দিয়ে খাটে আমি আমার বিছানা পেতে নিলাম। মশারি টাঙাতে অসুবিধে হলো না। চাল ডাল তৈজসপত্র একটা ছোট্ট ঘরে গুছিয়ে রাখলাম। আগামীকাল রান্নাঘর ভাঁড়ার ঘর সব ঠিক করব। একধারের একটা বড় ঘরে 10-12টা আলমারিতে ঠাসা বই, দেয়াল ঘেঁষে একটা সেক্রেটারিয়েট টেবিল, একটা ভিক্টোরিয়ান আমলের চেয়ার, টেবিলে পুরনো কাগজপত্রের স্তূপ। অরিন্দম চৌধুরী বোধহয় এই ঘরে বসেই কাজকর্ম করতেন। তাঁর আপিস ঘর ছিল এটা। বসবার ঘরের সোফা চেয়ার পুরনো হলেও দামি। মেঝের কার্পেটটা শতছিন্ন। এত বড় বাড়ি আমার, এত বড় বাড়িতে আমি একা। স্টোভে খিচুড়ি চাপিয়ে দিলাম। বড় বড় আলু আর 2টো ডিম দিতেও ভুললাম না। একটা বাটারের প্যাকেট এনেছি, রাতে ভোজটা খারাপ হবে না। আপিস ঘরের আলমারি থেকে একটা বই নিয়ে এলাম, রবীন্দ্রনাথের ঘরে বাইরে। যতক্ষণ না খিচুড়ি ফুটে ওঠে বইটা পড়ে সময় কাটানো যাবে। অবশ্য বইয়ের আমি তেমন ভক্ত নই। তাছাড়া বাংলাদেশের বাইরে থাকায় বাংলা বইয়ের সঙ্গে যোগাযোগও নেই বললেই চলে। তবু কবিগুরুর ভাষা আর আমার ভাষা এক, এ কথা ভাবতেও বুকটা ফুলে ওঠে। ঘরের দরজাটা ভেজিয়ে বসেছিলাম। বইয়ের মধ্যে কখন যে ডুবে গেছি খেয়াল নেই। হঠাৎ বাইরে থেকে দরজায় মৃদু করাঘাতে আমার চমক ভাঙল। একবার নয়, 2-3বার যেন কেউ দ্বিধা ভরে দরজায় টোকা মারল। ভেতরে এসো। কথাটা বলেই আমি আবার বইয়ের পাতায় চোখ রাখলাম। আবার দরজায় মৃদু করাঘাত, যেন অন্ধকারে কেউ দরজা খোলবার চেষ্টা করছে। আরে বাবা, ভেতরে আসতে বলছি তো। আমি এবার অধৈর্য কণ্ঠে বললাম, কিন্তু তারপরে মনে পড়ল বাড়িতে তো আমি একা। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ভয় পাইনি। আগেই বলেছি, ছোটবেলা থেকে আমি খুব দুরন্ত আর ডানপিটে।
শোনো, তুমি যেই হও, ভেতরে এসো, এসো। আমি চেঁচিয়ে বললাম। একটা চেলা কাঠ আমি হাতে তুলে নিয়েছি। বলা যায় না, চোর ডাকাতও হতে পারে। উপাসে যে রয়েছে সে ব্যর্থ চেষ্টা করছে দরজা খুলবার। আমি বড় বড় পা ফেলে দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু কয়েক পা গিয়ে থমকে দাঁড়াতে হলো। দরজাটা খুলে গেল, আর সেই দরজা দিয়ে খুব জড়সড় ভাবে ঢুকলো একটি বাচ্চা ছেলে। মলিন মুখ, মাথার চুল রুক্ষ আর এলোমেলো, পরনের পোশাক জীর্ণ, শীর্ণ চেহারা, দু চোখে বিষণ্ণতা। না না না, বোধ হয় আমার ভুল হলো, বিষণ্ণতম দৃষ্টি। ছেলেটার বোধ হয় খাওয়া জোটেনি, বেচারি। আমি মনে মনে ভাবলাম, আর মুখে বললাম, কি চাই তোমার খোকা? ছেলেটি কিন্তু আমার প্রশ্নের জবাব দিল না, ফিরেও তাকালো না আমার দিকে। ঘরের এদিক ওদিক কাকে যেন খুঁজছে। টেবিলের তলা, ঘরের কোণা কিছুই বাদ দিল না। সব খোঁজা হয়ে গেলে আবার ও দরজার কাছে দাঁড়িয়ে ঘরের চারদিকে চোখ বোলাতে লাগলো। খোকা, ও খোকা, কি খুঁজছো তুমি? ও রোগা রোগা পা, ঢোলা প্যান্ট আর ছেঁড়া জামাটার দিকে এক পলক দৃষ্টি বুলিয়ে আমি আবার প্রশ্ন করলাম, আমাকে বলো, আমি তোমাকে খুঁজে দেব, বলো। একটি কথাও বলল না ছেলেটি, আমাকে যেন গ্রাহ্যই করছে না। কোথায় থাকো তুমি? কাদের বাড়ির ছেলে? নাছোড় বান্দার মতো আমিও প্রশ্ন করলাম। ছেলেটি বেরিয়ে যাবার জন্য আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। আমি এগিয়ে গেলাম ওর দিকে। না না, শোনো শোনো শোনো, অত সহজে তোমাকে যেতে দিচ্ছি না। আরে এখানে কেন এসেছো, কাকেই বা খুঁজছো? তুমি এগুলো না বলা পর্যন্ত কিন্তু যেতে পারবে না। ছেলেটি আমার দিকে পিছন ফিরে দরজার চৌকাঠের ওপর দাঁড়িয়ে আছে। ওর চেহারা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। প্যান্টের পেছন দিকে একটা বড় ফুটো, পায়ের গোড়ালি ফাটা, গায়ে একটা সুতোর জামা। এই শীতেও এক টুকরো উল নেই গায়ে। বেচারি। আমার মুখ দিয়ে অজান্তেই কথাটা বেরিয়ে গেল। ছেলেটির বোধহয় খিদে পেয়েছে। খোকা, তুমি কিছু খাবে? ছেলেটি আমার দিকে ফিরে বড় বড় করুণ দু চোখ মেলে তাকালো, কিন্তু একটি কথাও বলল না। আচ্ছা, বোবা নাকি ছেলেটা? আমি মনে মনে ভাবলাম। ও চলে যাচ্ছে দেখে আমি হাত বাড়িয়ে ওকে আটকাতে চেষ্টা করতেই ও আমার হাতের তলা দিয়ে গোলে ছুট মারল। আমি টর্চটা জ্বালিয়ে ওর পিছু নিলাম। ছেলেটি সিঁড়ি বেয়ে তরতর করে দোতলায় উঠে গেল। আশ্চর্য, ওর পায়ের কোনো শব্দ নেই। এই দাঁড়াও, দাঁড়াও। আমি কিন্তু কিছুতেই ছেলেটিকে ধরতে পারছি না। যত জোরেই আমি ছুটি না কেন, আমাদের দূরত্ব একটুও কমেছে না। চওড়া সিঁড়ি বেয়ে দোতলায় উঠে একটা ঢাকা বারান্দা দিয়ে ছেলেটি ছুটে চলেছে। ওই করিডোরের দুপাশে সারি সারি ঘর। একেবারে শেষ প্রান্তের বাঁ দিকের একটা ঘরে দরজা খোলা ছিল। ছেলেটি সেই দরজা দিয়ে ঘরে ঢুকে গেল। আমিও ওই ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওকে শুনিয়ে শুনিয়ে বললাম, এবার এবার আর তোমাকে পালাতে হবে না বাছাধন। আরে গেল কোথায় ছেলেটা? আমার টর্চের আলো ঘরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছিল। ঘরটা খালি, দ্বিতীয় কোনো দরজাও নেই যা দিয়ে অন্য ঘরে যাওয়া যায়। লুকোবার কোনো জায়গা নেই। ঘরে একটা তক্তপোষ আর একটা হাতল ভাঙা চেয়ার ছাড়া অন্য কোনো আসবাবপত্র নেই। এমনকি বিড়ালের বাচ্চা লুকিয়ে থাকবে এমন আড়াল কিছু নেই। আশ্চর্য তো, ছেলেটা কি উবে গেল নাকি? আমি আবার ফিরে যেতে যেতে
মনে মনে আওড়ালাম। সত্যি আমি যেন হতভম্ব হয়ে গেছি। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। আমার মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা চিন্তা ঝিলিক খেলে গেল। তার মানে ও হচ্ছে সেই বাচ্চাটা যার কথা কেরানিবাবু আমাকে বলেছিলেন, যার ভয়ে কোনো ভাড়াটে বাড়িতে থাকেনি। আমার অজ্ঞাত সারেই আমি উচ্চারণ করলাম, ও হচ্ছে সেই বাচ্চাটা। আর আমার কথাটা দেয়ালে দেয়ালে ঠিকরে যেন গম গম করে উঠল। আস্তে আস্তে আমি নেমে এলাম। আমি বুঝতে পারছি আমার কপালে গভীর ভাঁজ পড়েছে। আমি কেমন যেন গম্ভীর হয়ে গেছি। অন্য কেউ হলে এ অবস্থায় কি করতেন জানি না, আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবার কথা চিন্তাও করলাম না। ছেলেটিকে ঘিরে যে রহস্য জমাট বেঁধে উঠেছে সেটা ভেদ করার কৌতূহলই বেশি করে পেয়ে বসলো আমাকে। এই বাচ্চার ভয়ে একের পর এক ভাড়াটে বাড়ি ছেড়ে চলে গেছে। কেরানিবাবুর মুখে এ কথা শুনে আমি একটা মস্ত রসিকতা মনে করে প্রথম দিন হেসেছিলাম, এখন কিন্তু আর হাসি না। প্রথম রাতে আমার হয়তো চোখের ভুল হতে পারে, কিন্তু দিনের বেলা ওকে আমি দেখেছি। সিঁড়ি দিয়ে চুপি চুপি নেমে এসে এঘর ওঘর করছে, যেন কাউকে খুঁজছে, কিন্তু তার দেখা পাচ্ছে না। ছেলেটির চোখে মুখে একটা ব্যর্থ হতাশার চিহ্ন আমার দৃষ্টি এড়ায়নি। রাত্রিরে বিছানায় শুয়ে আমি ওর উপস্থিতি অনুভব করি। ওই বাড়ির কোনো ঘরই ওর কাছে সমস্যা নয়, সর্বত্রই অবাধ গতি ওর। আমি ঘর বদল করেও কোনো ফল পাইনি। শয়নে, স্বপনে, জাগরণে যে অবস্থাতেই আমি থাকি না কেন, ছেলেটি চুপি চুপি নিঃসাড়ে এসে হাজির হয়। ও খালি খুঁজে বেড়ায় প্রতিটি ঘর, প্রতিটি কোণা। ব্যগ্রভাবে ও শুধু খুঁজেই চলেছে। সে খোঁজার যেন আর শেষ নেই, অন্ত নেই। একটা ঘর খোঁজা হয়ে গেলেই চলে যায় অন্য ঘরে। রান্নাঘর, ভাঁড়ার ঘর কিছুই বাদ যায় না। প্রতিবারই মনে হয় যেন নতুন উদ্যমে ও শুরু করছে। তারপর বাঞ্ছিত বস্তুর দেখা না পেয়ে ওর মুখে ফুটে উঠত নিদারুণ হতাশার করুণ এক ছবি। শেষ পর্যন্ত আমি চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জি ফার্মের রণদা চক্রবর্তীর সঙ্গে দেখা করলাম। আসুন আসুন, বসুন বসুন। তিনি আমাকে খাতির করে বসালেন, আমার কুশল বার্তা জিজ্ঞেস করলেন। ছেলেটি কে মিস্টার চক্রবর্তী? আমি কোনো রকম ভূমিকা না করে সোজাসুজি প্রশ্ন করলাম। মানে রণদা চক্রবর্তী তাঁর কেশ বিরল মাথায় হাত বুলোলেন। প্রশ্নটা একটু জটিল। একসময় ওই বাড়িতে একটি বাচ্চা ছিল নিশ্চয়ই। আমি বলতে চাইছি রক্ত মাংসের ছেলে। মিস্টার চক্রবর্তী পুরু লেন্সের চশমাটা খুলে সেটা অন্যমনস্কভাবে রুমাল দিয়ে মুছলেন। একটি নয়, দুটি বাচ্চা ছিল, একটি ছেলে একটি মেয়ে। কি হয়েছিল তাদের? মেয়েটিকে তার এক পিসি নিয়ে গিয়েছিল আর ছেলেটি মারা গিয়েছিল। ও, ছেলেটি তবে মারা গিয়েছিল। কিভাবে, মানে কিভাবে তার মৃত্যু হয়েছিল জানেন? না, আমি ঠিক জানি না, তবে তার মধ্যে কোনো গোলমাল ছিল বলে আমি তো শুনিনি। আপনি তেমন কিছু ভাবছেন কি? মিস্টার চক্রবর্তী, ওই বাচ্চা দুটির ব্যাপারে ঘোরতর কিছু অন্যায় হয়েছে, এ সন্দেহ আমি মন থেকে মুছে ফেলতে পারছি না। আচ্ছা আচ্ছা, ওদের পরিচয় কি? ওরা ছিল অরিন্দম চৌধুরীর নাতি আর নাতনি।
ওর একমাত্র মেয়ে সবার ইচ্ছার বিরুদ্ধে একটি গরিব ছেলেকে বিয়ে করেছিল। মিস্টার চৌধুরী মেয়ের সঙ্গে তারপর কোনো সম্পর্ক রাখেননি। এরপর বাচ্চা দুটিকে রেখে ওদের মা বাবা দুজনেই মারা যায়। তখন চৌধুরী মশাই ওদের নিজের কাছে নিয়ে আসেন। এই হলো ঘটনা। মিস্টার চৌধুরীর মৃত্যুর পর পরবর্তী মালিক শশাঙ্ক রায় বাচ্চা দুটিকে ফেলে দেননি, ওখানে থাকতে দিয়েছিলেন। কিভাবে যে থাকতে দিয়েছিলেন তার ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠল। পেট ভরে খেতে না পাওয়া অপুষ্ট একটি বাচ্চা, ছিন্ন জীর্ণ পোশাক। আচ্ছা, শশাঙ্ক রায় সম্বন্ধে কি যেন শুনেছিলাম? আমি অজ্ঞতার ভান করলাম। হ্যাঁ, ভদ্রলোক শেষের দিকে উন্মাদ হয়ে গিয়েছিলেন। আচ্ছা, নিজের নাতি নাতনিকে বাদ দিয়ে অরিন্দম চৌধুরী ভাগ্নেকে সম্পত্তি দিয়ে গেছিলেন কেন? মা বাপ হারা ভাগ্নে ছোটবেলা থেকেই তার কাছে ছিল। মেয়ে অমন বিয়ে করায় রাগ করেই তিনি ভাগ্নের নামে সব উইল করেছিলেন। তার মানে না, মানে এই বাচ্চা দুটির ব্যাপারে শশাঙ্ক রায়ের কোনো হাত ছিল না বলতে চান? না না, এ আপনার ভুল ধারণা। ব্যাপারটাকে আপনি এত জটিল করে তুলতে চাইছেন কেন মিস্টার চৌধুরী? ছেলেটি আজ প্রায় 8-9 বছর হলো মারা গেছে। তাকে নিয়ে মিছেই আপনি এত জল্পনা কল্পনা করছেন। আমাদের উপদেশ যদি শোনেন, ওই পোড়ো বাড়িটা ভেঙে ফেলুন। হয় ওখানে হাল ফ্যাশনের নতুন একটা বাড়ি তৈরি করুন, নয় ওই অবস্থায় বেচে দিন। অনেকটা জমি আছে, ভালো দাম পাবেন। ব্যাপারটাকে নিয়ে আমি কেন এত ভাবছি জানেন? ছেলেটাকে আমি দেখেছি। আপনি তাকে দেখেছেন? মানে রোজ দেখছি। আমার বিশ্বাস ওর উপর কোনো অন্যায় করা হয়েছে। ওর হাব ভাবে তাই আমার মনে হয়েছে। কিন্তু অন্যায় যদি করা হয়েই থাকে, এত বছর পরে তার প্রতিকার করা সম্ভব নয় মিস্টার চৌধুরী। সেই অন্যায়টা কি জানতে পারলে তবেই সে কথা বিবেচনা করা যেতে পারে। কিন্তু আমি তো এ ব্যাপারে এখন অন্ধকারে। এই ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। রণদা চক্রবর্তী কিন্তু আমাকে আলো দেখাবার চেষ্টা করলেন না, কিংবা হয়তো ইচ্ছে করে এই অজ্ঞতার ভান করলেন। আমি অন্য পথ ধরলাম। ওখানকার ফেরিওয়ালা, দোকানদার, তাদের কাছে খবর সংগ্রহের চেষ্টা করলাম। কিন্তু সেদিকেও আমাকে হোঁচট খেতে হলো। এতদিনে পুরনো লোকেদের অনেকেই চলে গেছেন। যারা আছেন তাদের কাছে উৎসাহজনক তেমন কিছু খবর পাওয়া গেল না। প্রথম আলোর সন্ধান পেলাম বড় রাস্তার ওপর একটা মাংসের দোকানে। দোকানদার একজন বুড়ো মুসলমান। আমি প্রায়ই তার কাছ থেকে মাংস কিনতাম, তাই অল্প দিনেই তার চোখে আমি একজন মেহমান হয়ে উঠেছিলাম। একদিন আমার প্রশ্নের উত্তরে সে বলল, ওই বড় লাল বাড়িটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, বড় মালিককে আমি দেখেছি। আমি তখন সবে দোকান দিয়েছি, জোয়ান বয়স। আমার দোকানের মাংসই তো যেত বাড়িতে। বুড়ো বাবুর খাস নকর এসে নিয়ে যেত, পেছনের একটা পুরো রাং। তারপর ভাগ্নে বাবু মালিক হলেন। কেপনের ঢেঁকি ছিলেন তিনি। 200-250 বেশি মাংসই কিনতেন না। শুনেছি বুড়ো মালিকের মেলায় টাকা তিনি পেয়েছিলেন। তবে না, ওর বাচ্চাদের কখনো দেখিনি আমি, তবে আছে শুনেছিলাম। ছেলেটি যখন মারা গেল, এখান দিয়েই নিয়ে গিয়েছিল। সেও একটা বাঁশের খাটিয়ায়, যেমন তেমন করে। শশাঙ্ক রায়ের উপর একটা নিষ্ফল আক্রোশে আমি দাঁতে দাঁত চাপলাম। তবে একজনের কাছে আপনি কিন্তু খবর পেতে পারেন। কার কাছে? ওই যে ধোবি খানার পাশে রেস্টুরেন্ট দেখছেন, ওটার মালিক হলেন হাঁদু বাবু, আমার পুরনো খদ্দের। ওই বাড়ির বুড়ো সরকারের উনি খুব পেয়ারের লোক ছিলেন। সেদিনই বিকেলে রেস্টুরেন্ট খোলার প্রায় সঙ্গে সঙ্গে আমি গিয়ে হাজির হলাম। তখনও খদ্দের আসতে শুরু করেনি, তাই আমার পক্ষে সুবিধেই হলো।
একটা ফাউল কাটলেট আর মোগলাই পরোটার অর্ডার দিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ জমিয়ে ফেললাম। আমি নাছোড়বান্দার মতো প্রশ্ন করলাম। আমার পরিচয় শুনে ভদ্রলোক ব্যস্ত সমস্ত হয়ে পড়লেন। আমার মতো একজন দামি ভদ্রলোক তাঁর গরিব রেস্টুরেন্টে পা দেবেন, এই যেন তাঁর কাছে আশাতীত সৌভাগ্য। আমি তো এই অঞ্চলের বাসিন্দা। চৌধুরী ভিলা ছোটবেলা থেকেই আমি দেখে আসছি। অরিন্দম চৌধুরীকে আমার বেশ মনে আছে। শীতকালে মাংকি টুপি পরে হাঁটু পর্যন্ত ঝুল একটা ঢোলা গরম কোট গায়ে দিয়ে আর হাতে মোটা লাঠি নিয়ে সকাল বিকেল তিনি বেড়াতে বেরুতেন। লোকজনের সঙ্গে তেমন বেশি মিশতেন না। এসব জায়গা তখন চৌধুরী মশাইয়ের জমি ছিল। মস্ত একটা বাগান ছিল এখানে, কত রকম ফল গাছ। আমরা ছোটবেলা পাঁচিল টপকে ফল চুরি করতে আসতাম, আর উনি সারা দুপুর লাঠি নিয়ে আমাদের তাড়া করতেন। আমরা ওনাকে বুড়ো ভাব বলতাম। ক্ষমা করেন স্যার, আমার খেয়াল ছিল না যে উনি আপনার আত্মীয়। আমি ভদ্রলোককে আশ্বস্ত করে বললাম, না না, আপনার আপনার লজ্জা পাবার কোনো কারণ নেই। হ্যাঁ, যদিও অরিন্দম চৌধুরীর সম্পত্তির আজ আমি মালিক, কিন্তু মানে তার সম্বন্ধে আমার কোনো স্পর্শকাতরতা নেই। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই শশাঙ্ক রায় মালিক হওয়ার পর ও বাড়িতে দুটি ছেলে মেয়েকে দেখেছিলেন বলে মনে পড়ে, মানে অরিন্দম চৌধুরীর নাতি আর নাতনি। হাঁদুবাবু ভুরু কুঁচকে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করার চেষ্টা করলেন, তারপর বললেন, মেয়েটিকে দেখেছি কিনা মনে নেই, তবে ছেলেটিকে বার কয়েক দেখেছি। ও বাড়িতে যে ঝিয়ের কাজ করত তার নাম সরমা, তার হাত ধরে দোকানে আসতে দেখেছি। 8-10 বছরের ছেলে। সেও তো আজ 8-10 বছর আগের ঘটনা। আমার নিজের বয়স তখন 24-25। এখন মনে পড়ছে, দুটো কারণে ছেলেটার সম্বন্ধে আমার মনে কৌতূহল হয়েছিল। কি দুটো কারণ? আমি নিজেও কৌতূহল চাপতে পারলাম না। প্রথমত, ছেলেটির চেহারা, জামা কাপড় দেখে বিশ্বাস করতে কষ্ট হতো যে সে একজন বড় লোকের নাতি। দ্বিতীয় কারণ হলো, তাকে নিয়ে তখন কানাঘুষো উঠেছিল। কানাঘুষো? কি কানাঘুষো? মানে বুড়ো চৌধুরী নাকি নাতির নামে উইল করেছিলেন। আমি শীষ দিয়ে উঠলাম। এত দিনে রহস্যের সূত্র পাওয়া গেছে। উইল নিশ্চয়ই কোনো উকিলকে দিয়ে করিয়েছিলেন। মানে তাহলে তো সাক্ষী সাবুতও দরকার হয়েছিল। উইল তো আর এমনি এমনি হয় না। হ্যাঁ নিশ্চয়ই। ওই যে মোড়ের বাড়িটা দেখছেন না, ওটা ব্রজ উকিলের বাড়ি। চৌধুরী মশাইয়ের কিছু কিছু কাজ তিনি করতেন, তাঁকে দিয়েই উইল করিয়েছিলেন। ব্রজ উকিল অবশ্য চৌধুরী মশাইয়ের আগেই গত হয়েছিলেন। আচ্ছা, এত সব কথা আপনি জানলেন কেমন করে? হ্যাঁ মানে হাঁদুবাবু একটু ইতস্তত করলেন। বুড়োবাবুর যিনি সরকার ছিলেন তাঁর মুখে শুনেছিলাম। আমি তাকে কাকু বলে ডাকতাম। উইলে তিনি একজন সাক্ষী ছিলেন। তবে চৌধুরী মশাইয়ের যারা অ্যাটর্নি, তাঁদের দিয়ে উইলটা করানো হয়নি। আগে না। একদিন সন্ধেবেলা বুড়ো চৌধুরী হঠাৎ সরকার কাকুকে হুকুম করেছিলেন ব্রজ উকিলকে খবর দেওয়ার জন্য। তিনি এলে তাঁর সামনেই খসড়া তৈরি, সইসাবুদ সবকিছু হয়ে গিয়েছিল। আরও একজন সাক্ষী ছিলেন, কিন্তু মজার ব্যাপার, তারপর আর কেউ সেই উইলটা চোখে দেখেনি। তাই বুড়ো চৌধুরী মারা যাবার পর পুরনো উইলের জোরে শশাঙ্ক রায় সম্পত্তির মালিক হয়ে বসলেন। ওটা অ্যাটর্নির কাছে জমা ছিল, নষ্ট করা হয়নি। আশ্চর্য, আমি না বলে পারলাম না। সত্যিই আশ্চর্য। প্রথমে সবাই ভেবেছিল ওই শশাঙ্কবাবুই দ্বিতীয় উইলটা নষ্ট করে ফেলেছেন, কিন্তু সরকার কাকুর মুখে শুনেছি বুড়ো কর্তা ওটা নাকি নিজের কাছে রাখার জন্য জিদ ধরেছিলেন। থ্রম্বোসিসে হঠাৎ মারা গেলেন, হয়তো উইলটা আর বের করে দিয়ে যেতে পারেননি। কোথায় যে লুকিয়ে রেখেছিলেন তার হদিশ পাওয়া যায়নি। তাছাড়া ব্রজ উকিলও মারা গেছেন, সরকার কাকু আর ঝামেলায় জড়াতে চাইলেন না, চুপ করে গেলেন। চক্রবর্তী অ্যান্ড চ্যাটার্জির কেন ব্যাপারটা নিয়ে ঘাঁটাঘাঁটি করার এত অনীহা, তার কারণ এবার বোঝা গেল। শশাঙ্ককে তাঁরা হয়তো হাতে রাখতে চেয়েছিলেন। পরের উইলটা আদালতে প্রমাণিত হোক, এটা তাঁদের ইচ্ছে ছিল না।
উইলটা বুড়ো চৌধুরী পরে নষ্টও করে ফেলতে পারেন। কিংবা শশাঙ্কর হাতেও পড়তে পারে। আচ্ছা, ধরুন আপনি যদি ওই অবস্থায় থাকতেন, আপনি কি করতেন? হাঁদুবাবু মাথা চুলকোলেন। তো আমি ভাবছি, বেচারা ছেলেটা শেষ পর্যন্ত মরেই গেল। আমি প্রায় স্বগতোক্তি করলাম। মানে ওর সম্বন্ধে বিশেষ কিছু জানতে হলে আপনি সরমার সঙ্গে দেখা করুন, ওই বস্তিতেও থাকে। হাঁদুবাবু আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেল। টাকা পয়সার লোভে মানুষ কত নিচেই না নামতে পারে। এই বাড়ি এবং সম্পত্তির ন্যায্য মালিক হবার কথা ছিল ওই বাচ্চাটির, কিন্তু কার অদৃশ্য চক্রান্তে ও শুধু বঞ্চনা পেয়েই অকালে ঝরে গেল। ওই ছেলেটির একটা ব্যবস্থা করতে না পারলে আমি পাগল হয়ে যাব। ব্যাস, কথাটা মনে করেই আমি চমকে উঠলাম। ছেলেটি মারা যাবার পর শশাঙ্ক রায়ও তো পাগল হয়ে গিয়েছিলেন। তবে কি ওই ছেলেটিকে দেখেই মাথা খারাপ হয়েছিল? হয়তো মনের গোপনে যে অপরাধ বোধটুকু ছিল, ছেলেটিকে দেখে সেটা একটা ভয়ানক পরিণতি নিয়েছিল। ভগবান, আমি যেন বোধ শক্তি না হারাই। মনে মনে আমি প্রার্থনা করলাম। আমি ভেবেছিলাম সরমা বোধ হয় খুব বুড়ি হবে, হাঁটা চলা করতে পারে না, কিন্তু দেখলাম তা নয়। বুড়ি নিশ্চয়ই, তবে শক্ত সমর্থ, এখনো খেটে খায়। আমার পরিচয় পেয়ে ভক্তি ভরে একটা ভাঙা মোড়া এগিয়ে দিয়ে বললেন, শুনেছিলাম ও বাড়িতে লোক আছে, আপনি তবে ডাক্তারবাবুর ছেলে। বিয়ের পর ডাক্তারবাবু বউ নিয়ে এসেছিলেন বড়বাবুর সঙ্গে দেখা করতে। আমার এখনো মনে আছে, কি সুন্দরপনা ছিলেন আপনার মা। খুব ঠান্ডা মানুষ, খুব ঠান্ডা প্রকৃতির। আমি বললাম, আর মনে মনে ভাবলাম, তাকে তো আমি কম জ্বালাইনি। আচ্ছা, বাড়িটা তবে এখন আপনার, তাই তো? খুব ভালো, ভগবান আপনাকে সুখ শান্তি দিন। সরমা, আমি একটু গাঢ় স্বরে বললাম, বাড়ির মালিক এখন আমি, একথা সত্যি, কিন্তু আমি সুখী নই। ও বাড়িতে একটা অশুভ ছায়া আমি সবসময় টের পাই। তাই আমি সত্য ঘটনা জানবার জন্য আপনার কাছে এসেছি। আমার কথা শুনে বুড়ির সারা শরীর কেঁপে উঠল। দেখুন আপনার কোনো ভয় নেই শর্মা, আমার কাছে সব খুলে বলুন। জানেন, আমার মনে হয় ও বাড়িতে ঘোরতর একটা অন্যায় হয়েছিল, আর সেই অন্যায়ের প্রতিকার না হওয়া পর্যন্ত ওখানে কেউ টিকতে পারবে না। সেই প্রতিকার আমি করতে চাই। আমার তো টাকার অভাব নেই, ও বাড়ি না হলেও তো আমার চলবে। তার হয় না বাবু, টাকায় মরা মানুষ বেঁচে ওঠে না। শেষ কটা মাস ওর দিকে তাকানো যেত নি। এখনো রাতে আমার ঘুম ভেঙে যায় গো বাবু, মনে হয় যেন সিঁড়িতেও ছোট পায়ের ওটা না আমার শব্দ শুনতে পাই। আপনাকে আমি সত্যি কথাই বলছি, ওকে দেখে না আমার একটুও ভয় হয় না, কিন্তু খুব কষ্ট হয়। কি বললেন আপনি? ওকে দেখেছেন? আমি ওকে প্রায়ই দেখি। শান্ত কণ্ঠে আমি জবাব দিলাম, আমি জানি না গো ওসবের কি মানে। আমিও জানি না, কিন্তু সেটা আমি জানতে চাই। তাই আপনার সাহায্য আমার খুব দরকার। ওরা প্রথম যখন এই বাড়িতে এসেছিল, আপনার তখনকার কোনো কথা মনে আছে?
বড়বাবুর মেয়ে সোমা দিদিমণির ওর ছেলে মেয়ে। দিদিমণি বাবুকে না করে একজনকে বিয়ে করেছিল, এক কাপড়ে বাড়ি ছেড়ে গেছিল। বাবু আর তার মুখও দর্শন করে নাই। বাচ্চা দুজন যখন এসেছিল, কি চেহারা তাদের, যেন অনেক দিন পেট ভরে খায় নাই। তখন ওদের বয়স কত জানো গো? খুকির 6 আর খোকার 8। ওই খোকনের কি টানটাই না ছিল ছোট বোনের ওপর, সব সময় আগলে রাখতো গো। তাই দেখে বুড়ো বাবুরা মনটা ভিজেছিল। খুব শক্ত মানুষ ছিলেন গো। তারপর বাবুর অসুখ করলো। বিছানায় শুয়ে শুয়ে সোমা দিদিমণির কথা বলতেন, জানো, বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করতেন। তারপরে তিনি খোকনের নামে লেখাপড়া করলেন। ওই ব্রজ উকিলের ডাইকে পাঠিয়েছিলেন। আমার সেদিনের কথা আজও মনে আছে গো। ছোট বাবুর শিক্ষি টাপাটাপি। তার আগে তিনিই যে বিষয় সম্পত্তির মালিক হবেন এই কথা সবাই জানতো কি না? কিন্তু পরের উইলটা পাওয়া যায়নি, তাই তো? আমি ওনাকে খেই ধরিয়ে দিলাম। সে কথা তো 100 বার। বড়বাবুর মৃত্যুর পর সরকারবাবু ওটার খোঁজ করেছিলেন, কিন্তু ওটার পাওয়া গেলনি গো। আমার কিন্তু মনে হয় ছোটবাবু জানতেন ওটা কোথায়, জানো। বড়বাবু মারা যাবার পর বাচ্চাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতেন ছোটবাবু। পেট ভরে খেতেই দিতেন না। নতুন জামা কখনো পেরানে ধরে একটা কিনে পর্যন্ত দেয় নাই। নিজেও কেপ্পনের হাঁড়ি ছিলেন। সরকার আর আমাকে ছাড়া সবাইকে বিদায় করে দিলেন। কাজ করাতেন 3 জনে, মাইনে দিতেন 1 জনের। কেপ্পনের ধন ভোগে লাগে না, তাই ওই ছোটবাবু কিছু ভোগ করে যেতে পারলেন না। তা যা কইছেন। তারপর খুকির যখন 8 বছর বয়স, খুব অসুখ করলো। আমরা তো আশা ছাইড়া দিয়েছিলাম, জানো, কিন্তু ভগবানই যেন খুকির পিসিরে এখানে পাঠিয়ে দিলেন। তিনি হঠাৎই এসে পড়েছিলেন। মেয়েটার এই অবস্থা, তার উপর ছোটবাবু একবারও বড্ডি রাখেন নাই। এইসব ডাইকে তিনি মা দুর্গার মতো খেপে গেলেন। গাড়ি ডাইকে খুকুরে কোলে টুইলে চলে গেলেন। ছোটবাবু বাঁধা তো দিলেনই না, উল্টে কই দিলেন, একবার না গেলি পর খুকিরে 4 টাকা রাইখে দিতে হবে। আর আর ছেলেটার কি হলো? আমার ধৈর্য যেন আর বাঁধ মানছে না। বোনের জন্য বাচ্চার বুকটা যেন ভাঙা গেল। নিজের চোখে না দেখলে বিশ্বাস হবেনি গো। দাঁত দিয়ে কিছুটি আর কাটতুনি। 5টা মাসও গেলনি, মইরা গেল, পুরা মইরা গেল গো। কিভাবে মারা গেল? ওই রোগা শরীরে খাওয়া দাওয়া না করলে কেউ বাঁচে গো? খুকি যে চলে গেছে সে কথাটা ওর বোধহয় বিশ্বাস হতো না গো। সবসময় খুইসা বাড়াতো, এই ঘর ও ঘর, সব ঘর। শেষের দিকে দোতলায় নিজের ঘর থেকে আর বেরোতিনি গো। আমি চুপি চুপি পিসির 1খানা চিঠি দিলাম, কিন্তু তিনি তখন কোথায় যে চলে গেছিলেন চিঠি পায় নাই। যখন তিনি এসেছিলেন তখন সব শেষ। পিসি কি গালটাই না দিয়েছিল ছোট বাবুরে। কইছিল নরকে ওটাই হবেনি। একটা বাচ্চার সম্পত্তি মিথ্যে কইরা কাইরা তিনি ক্ষমা দেন নাই, তারে উপসী রাইকে মাইরা ফেলাইছেন। অবশ্যই কথাটা ঠিক নয়, নিজেই খাওয়া চাইছিল। তারপর মানে মারা যাবার পর? আপনি বিশ্বাস করবেন নি বাবু, যে হাতে শ্মশানে নিয়ে গেল সে হাতে আমি নিজের চোখে ওকে দেখেছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নাইমে পাতি পাতি কইরা খুকিরে খুঁজতেছিল। বাইচে থাকার সময় যেমন খুঁজতো ঠিক তেমন কইরা খুঁজতেছিল গো। আমার তো পেতো মনে হয়েছিল বুঝি বাইচে ফিরে এসেছে গো। তারপর যখন বুঝলাম ব্যাপারটা, আমার দাঁত কপাটি লাগার জোগাড় গো। তারপর রোজ হাতে আসতো গো, চুপি চুপি বুনটারে খুঁজতো। ছোটবাবু তো এই কারণেই পাগল হয়ে গেল গো। তিনি চিল্লাতেন, খুন করতে চাইতেন, মুখে যা আসতো কইতেন। তারপর বাচ্চা ছেলের মতন কাঁদতেন আর কইতেন, আরে আমার সুমুখ থেকে সইরে নে যাও, সইরে নে যাও। বাবারে সে কি দৃশ্য! ছেলেটিকে তবে ছোটবাবু না খেতে দিয়ে মেরে ফেলেননি? না বাবু, মিথ্যে বলবো নি। তবে ছোটবাবু যে তার মৃত্যু কামনা করতেন এ কথা মিথ্যে নয়, আমি নিজে কানে শুনেছি গো। তা মৃত্যু কামনা করার মৃত্যু ঘটানো তো এক নয় গো বাবু। পিসির ঠিকানা সরমা দিতে পারলেন না। এতদিনে সেটা মনে না থাকারই কথা। আমি ওর হাতে জোর করেই 100 টাকার একটা নোট গুঁজে দিয়ে এলাম।
বাচ্চা দুটির প্রতি অন্তত মায়া ছিল ওর। কয়েকটা দিন কেটে গেছে। আমি সেদিন বিকেলে বাগানে কাজ করছিলাম। আগেই বলেছি, অনেকটা জমি নিয়ে বাড়িটা। ইতিমধ্যে আমি চারপাশে কাঁটার বেড়া লাগিয়েছি। একজন মালি সারাদিন কাজ করে, কিন্তু সন্ধ্যের আগেই সে চলে যায়। দুজন কাজের লোক ঠিক করেছি, তবে তারাও রাতে থাকতে রাজি নন। অগত্যা এখনো আমাকে ওই অত বড় বাড়িতে একাই রাত্রি বাস করতে হচ্ছে। আস্তে আস্তে বাড়িটা জঞ্জালমুক্ত করবার চেষ্টা করছি। রাজমিস্ত্রি লাগাবার কথাও ভাবছি। বাচ্চা ছেলেটিকে রোজই দেখি। আমরা দুজনেই যেন দুজনের অস্তিত্বকে স্বীকার করে নিয়েছি। সেদিন বিকেলে একটা গোলাপ গাছের শুকনো ডাল বড় কাঁচি দিয়ে ছাঁটছিলাম। হঠাৎ মেইলি গলায় মুখ তুলে তাকালাম। গেটের উপাশে দুজন মহিলা। একজনের মাথায় কাঁচা পাকা চুল, অন্যজন একটি কিশোরী। দুধে আলতা গায়ের রং, পদ্মের পাপড়ির মতো টানা টানা দুটো চোখ, লাল টুকটুকে ঠোঁট। আমি হাঁ করে তাকিয়েছিলাম। গাছের আড়ালে ছিলাম বলে ওরা আমাকে দেখতে পারেনি। আয় রমা, এদিকে আয়, দেখবি আয়। বাড়িতে নতুন লোক এসেছে মনে হচ্ছে। বয়স্কা ভদ্রমহিলা বললেন। আমি গলা পেলাম। ভদ্রলোকের বাগানের শখ আছে দেখছি, বোধহয় পাকাপাকি থাকবেন। তোর এই বাড়িটার কথা মনে পড়ে রমা? আবছা আবছা। যে ঘরে আমরা থাকতুম সেটার কথা মাঝে মাঝে মনে পড়ে। মনে পড়ে দাদার কথা। একবার যদি ভেতরে যেতে পারতুম, বড্ড দেখতে ইচ্ছে করছে পিসি। আমার বুকের ভিতর প্রচণ্ড ধাপাধাপি শুরু হয়ে গেছে। যাদের খোঁজে আমি হন্যে হয়ে বেড়াচ্ছি, তারাই আজ আমার দুয়ারে অতিথি। কোনো মতে নিজেকে সামলে নিয়ে আমি বড় বড় পা ফেলে গেটের কাছে এগিয়ে গেলাম। বললাম, আসুন না, ভেতরে আসুন। আমি নিজের হাতেই গোলাপ বাগান করেছি, দামি দামি সব গোলাপ। আমার নিজের কানে কথাগুলো একটু বোকা বোকা শোনালো। বয়স্কা মহিলা ইতস্তত করছিলেন। কিশোরী ফিসফিস করে বলল, পিসি চলো না পিসি। কিন্তু বাড়ির মালিক যদি বিরক্ত হন? পিসি তবু মনস্থির করতে পারে না। আমার পরনে ছিল একটা লুঙ্গি, গায়ে গেঞ্জি, খালি পা, আর হাতে বাগানে কাজ করার কাঁচি। আমাকে বোধহয় ওরা বাগানের মালি ভেবেছিলেন। হায় রে, নিজের চেহারা সম্বন্ধে আমার অহংকার ছিল। মুখে আমি বললাম, না, কেউ বিরক্ত হবে না। আপনার ইচ্ছে করলে বাড়ির ভেতরে ঘুরে দেখতে পারেন। বাড়িতে আর কেউ নেই, আপনাদের কোনো অসুবিধে হবে না। বাড়ির ভেতর যেতে যেতে কিশোরী একবার আমার দিকে ফিরে তাকালো। বোধহয় বুঝতে চেষ্টা করলো আমি লোকটা আসলে কে। প্রায় 15 মিনিট পরে ওরা বেরিয়ে এলেন। আমি সদর দরজার সামনেই ওদের অপেক্ষায় দাঁড়িয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ। এমা, এমন কিছুই আমি করিনি। আসলে এই মেয়েটি আমার ভাইঝি। এই বাড়ির সঙ্গে ওর একটা করুণ স্মৃতি জড়িয়ে আছে। আমরা যেদিকে এসেছিলাম তাই বাড়িটা দেখার লোভ সামলাতে পারিনি। কিশোরীর দু চোখ ভেজা ভেজা, বোধহয় একটু আগে কেঁদেছিল। আমারও তাই মনে হয়েছিল। আমারও মনে হচ্ছিল আপনারা এই বাড়ির কেউ। আচ্ছা, আমি একটা কথা বলি, মানে ওর নাম তো রমা মজুমদার, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? মাফ করবেন, আমার নাম সৌগত চৌধুরী। অরিন্দম চৌধুরী ছিলেন আমার বাবার জ্যাঠতুতো দাদা। ও আচ্ছা, আপনি তবে এখন এ বাড়ির মালিক? একাই আছি আমি এখানে। বরাবর কানপুরে ছিলাম, তবে আজ এই প্রথম কোনো আত্মীয়ের মুখ দেখলাম। আর কিছু যদি মনে না করেন, ভেতরে একটু চা খাওয়াবার সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করবেন না। আচ্ছা, চলুন।
ওরা আপত্তি করলেন না। ভেতরে বসবার ঘরে ওদের নিয়ে বসালাম। ভালো বিস্কুট ছিল ঘরে। আমার আমার এখন মনে পড়েছে পিসি, এই ঘরে আমি আর দাদা লুকোচুরি খেলেছি। কিন্তু কিশোরী একটা জিনিস লক্ষ্য করেনি। তার পাশে এসে যে দাঁড়িয়েছিল তাকে দরজা পেরিয়ে ঢুকতে আমি দেখেছিলাম। আমার বুকের ভেতরটা হঠাৎ যেন হিম হয়ে গেল। সেই বাচ্চা ছেলেটি, ও কিন্তু এখন আর কাউকে খুঁজে বেড়াচ্ছে না। মেয়েটির পাশে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ভাগ্যিস মেয়েটি ওকে দেখতে পাচ্ছে না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সত্যি মেয়েটি অনুভবই করছে না ওর উপস্থিতি। আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি ওর রোগা হাতটা মেয়েটির কাঁধের ওপর এসে থামল। ওর পাণ্ডুর ঠোঁট স্পর্শ করল মেয়েটির পাকা আপেলের মতো গাল। আর ওর দু চোখে আকুল প্রতীক্ষার যেন দীর্ঘ অবসান। মেয়েটি যখন পিসির সঙ্গে বিদায় নিল, ও তখন সদর দরজা অবধি পিছন পিছন গেল। তারপরই যেন মিলিয়ে গেল বাতাসে। সেদিন সন্ধ্যের পর আমি বসবার ঘরে বসে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। হঠাৎ চোখ না তুলেই আমি অনুভব করলাম ওর উপস্থিতি। মৃত ছেলেটির আত্মা এই দীর্ঘ সময় ছোট্ট বোনটির কথাই শুধু ভেবেছে, তার খোঁজ করে চলেছে দিনের পর দিন। এটা মনে হতেই আমার বুকের ভিতরটা কেমন একটা ব্যথায় ভরে গেল। আমার অজান্তেই বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঠিক তখনই কচি হাতে একটা স্পর্শ অনুভব করে আমি ফিরে তাকালাম। ছেলেটি আমার পাশেই দাঁড়িয়ে আছে। তার চোখে নেই সেই বেদনাতুর দৃষ্টি। যাকে হারিয়ে তার আত্মা অতৃপ্তভাবে এতদিন শুধু খুঁজেই বেরিয়েছে, আজ তার দেখা সে পেয়েছে। অনুসন্ধানের এখানেই ইতি। আর খুঁজে বেড়াতে হবে না ওকে। এই পুরনো বাড়ির অন্ধকার আনাচে কানাচে আর উঁকি মারার দরকার নেই। এতদিন ছেলেটি বিশ্বস্তের মতো সজাগ দৃষ্টি রেখেছিল ছোট বোনটির জন্য। সেই দায়িত্ব থেকে এখনো মুক্ত। মনে হলো ও যেন একটি বাচ্চার হাত মৃদু স্পর্শ করলো আমার গাল। সে রাতে নিশ্চিন্তে ঘুমোলাম আমি। বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে। পুরনো বাড়িটার চেহারাই বদলে যাচ্ছে দিন দিন। সরমা আবার ফিরে এসেছে। একজন ঠাকুরও কাজে লেগেছে। চেষ্টা চরিত্র করে ইলেকট্রিকের কানেকশনও পেয়ে গেছি। একটা শৃঙ্খলা ফিরে এসেছে বাড়িতে। পুজো এসে গেছে। আমিও সাহস সঞ্চার করে হাজির হলাম পিসির বাড়ি। আরে আসুন আসুন। না 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 না, দয়া করে আমাকে আপনি বলবেন না। সম্পর্কে আপনি আমার গুরুজন কিন্তু। হ্যাঁ বেশ বেশ, বসো তবে। না মানে একটা খবর আছে। বলো, কি খবর? ওই দ্বিতীয় উইলটি পাওয়া গেছে। শশাঙ্ক রায় শোবার ঘরে একটা দেরাজে তালা বন্ধ ছিল। ও, তার মানে সেই ওটা লুকিয়ে রেখেছিল। পিসির গলা কঠিন। হ্যাঁ হতে পারে, অবশ্য তার কোনো প্রমাণ নেই। হ্যাঁ মানে সবাই যা অনুমান করেছিল তাই আর কি। মানে উইলে ওই বাড়ি সম্পত্তি সবকিছুই অরিন্দম চৌধুরী তাঁর নাতিকেই দিয়ে গিয়েছিলেন। নাতির অবর্তমানে আমার বাবা সব পাবেন। অদ্ভুত ব্যাপার, শশাঙ্কর কিন্তু উল্লেখ পর্যন্ত নেই। ভাবুন তাহলে। ব্রজ উকিলের মুহুরী এখনো বেঁচে আছেন,
তার সঙ্গে আমি দেখা করেছিলাম। তার মুখেই শুনেছি কি একটা নিয়ে মামা ভাগ্নের মধ্যে নাকি তুমুল ঝগড়া হয়েছিল। ভাগ্নিকে একেবারে ছেঁটে বাদ দিয়েছিলেন। শয়তানটা খোকনকে না খেতে দিয়ে মেরে ফেলেছে, অথচ ওর সবই বাবার কথা ছিল। পিসি রাগে যেন ফেটে পড়লেন। উইলে আরও কিছু লেখা আছে। আমি মৃদু কণ্ঠে বললাম, কি লেখা আছে? রমা 25,000 টাকা পাবে, মানে ওটা ওর বিয়ে বাবদ আলাদাভাবে ব্যাংকে জমা থাকবে। কিন্তু ওই উইলের এখন আর কোনো মূল্যই নেই। আমার চোখে চোখ রেখে পিসি বললেন, না মানে দেখুন, আমার একটা নিবেদন ছিল। কি নিবেদন? মানে এ বাড়ি আর সম্পত্তি আসলে খোকনের ভোগে আসা উচিত ছিল, কিন্তু ওর দুর্ভাগ্য, ওকে শুধু দুঃখই ভোগ করতে হলো। ও বেঁচে থাকলে আমি এসবের মালিক হতাম না। রমার জীবনও অন্যরকম হতো। ভেবে দেখুন, আপনি ওর ভার না নিলে আজ ওর অবস্থাও হয়তো খোকনের মতোই হতো। তা মিথ্যে নয়। না মানে আমি বলতে চাইছি, এ বাড়ি আর সম্পত্তিতে রমারও অধিকার আছে। কেমন করে? পিসি একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। আমি আপনাকে ঠিক বোঝাতে পারছি না, মানে আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। মানে যা বলতে চাইছো স্পষ্ট করে বলো। খোকন বেঁচে থাকলে রমা আজ চৌধুরী ভিলায় থাকতো। তাই আমি বলছিলাম কি বলছিলে? মানে যদি আমি রমাকে বিয়ে করি তবে সে সমস্যা মিটে যায়, মানে ওই সম্পত্তি ভোগে ওর আর কোনো অসুবিধা থাকে না। আমি এক নিঃশ্বাসে আমার বক্তব্য শেষ করলাম। সে কি, তুমি না সম্পর্কে রমার মামা? আমি প্রতিবাদ করে বললাম, না না, আমার বাবার জ্যাঠতুতো দাদার মেয়ের মেয়ে রমা। আজকাল ওসব সম্পর্কের খোঁজই কেউ রাখে না। না না পিসি, আমি কারো দয়া চাই না। রমার কণ্ঠস্বরে চমকে উঠলাম আমি। রমা ঠিকই বলেছে, তোমার দয়া ও হাত পেতে নেবে কেন? ওর কিসের দুঃখ? আর তুমি যদি অনুশোচনার বশেই ভেবে থাকো রমারই বিষয় সম্পত্তি ভোগ করা উচিত, তবে তোমারও উচিত ছিল অমন প্রস্তাব না করে এমনিতেই বাড়িটা রমাকে দিয়ে দেওয়া। তবেই বুঝতুম যে হ্যাঁ, সত্যি তোমার উদ্দেশ্য মহৎ। আমি এক মুহূর্ত নিঃশব্দে পিসির মুখের দিকে তাকালাম। তারপর পকেট থেকে একটা কাগজ বের করে খসখস করে তাতে লিখে দিলাম, অরিন্দম চৌধুরীর বাড়ি এবং সম্পত্তি যা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, শর্তহীনভাবে রমা মজুমদারকে হস্তান্তরিত করলাম। তলায় নিজের নাম সই করে কাগজটা টেবিলের ওপর রেখে আমি উঠে দাঁড়ালাম। বললাম, বাড়ি দখল নেবার একদিন আগে আমাকে জানাবেন, আমি আমার জিনিসপত্র নিয়ে চলে যাব। আসি। আমি দরজার কাছে পৌঁছেছি এমন সময় পিসি বললেন, শোনো। আমি ফিরে দাঁড়ালাম। এদিকে এসো, বসো। যন্ত্রের পুতুলের মতো বসলাম। নিজেকে খুব মহৎ মনে করছো, তাই না? পরের জিনিস দান করাতে মহত্ব নেই, বুঝেছ? আমি চুপ করে রইলাম। তোমার সত্যিকারের ইচ্ছেটা কি বলো তো? রমাকে দয়া করতে চাও না বিয়ে করতে চাও? আমি মাথা চুলকোলাম। মানে আমি বিয়ে করতেই চাই, কিন্তু কিন্তু আমি ওর যোগ্য নই, তাই। তুমি ওর যোগ্য নও, তুমি একটা বুদ্ধু। আমার আপত্তি নেই। হ্যাঁ, আমি এক লাফে উঠে দাঁড়িয়ে তার পায়ের ধুলো নিয়ে ফেললাম। রমার মুখে কেউ যেন ফাগ মাখিয়ে দিয়েছে, কিন্তু ঠোঁটের ফাঁকে সলজ্জ হাসি। ফুলশয্যার রাতে আবার ওকে দেখলাম। ঘরের মধ্যে শুধু আমরা দুজন। ফুলের গয়নায় রমাকে পরীর মতো দেখাচ্ছে। খুশিতে ডগমগ করছে ওর মুখ। আমি ওর ডান হাতটা আমার দু হাতের মধ্যে নিয়ে
ওর মুখোমুখি দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই দরজাটা আস্তে আস্তে খুলে গেল। ঘরের মাঝখানে এসে দাঁড়ালো ছেলেটি। আমি আমি স্পষ্ট দেখতে পেলাম রমার মুখের দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দৃষ্টিতে একটা মুগ্ধ ভাব, ভালোবাসা যেন ঝরে পড়ছে। ছোট্ট বোনটি আজ বড় হয়ে সুখের সংসার পেয়েছে, তারই আনন্দের অভিব্যক্তি ছেলেটির মুখে ফুটে উঠছে। সেখানে বিরাজ করছে চির শান্তির একটা স্নিগ্ধ আভা। সেই শেষ, আর কোনো দিন ওকে দেখা যায়নি। সানডে সাসপেন্সে আজ শুনলেন চৌধুরী ভিলা, রচনা মঞ্জিল সেন, গল্প পাঠ ও সৌগত চৌধুরীর ভূমিকায় ঋতব্রত মুখার্জি, সরমা মানালি, পিসি ইন্দ্রাণী, হাদুবাবু অর্ঘ্য বসু, কিশোরী সুপ্রিয়া, মাংস বিক্রেতা পুষ্পল গাঙ্গুলি, কেরানি সাক্ষ্য রায়, সঙ্গে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা আবহ সঙ্গীত সৌমু শুভ, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অভিজিৎ রায় মল্লিক, প্রচার সহায়তায় অর্ণব অভিজিৎ, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।